আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পরিবেশ রসায়ন অধ্যায়ের হাজারী স্যারের বইয়ের এই অধ্যায়ের শেষে যে এমসিকিউ গুলো আছে তার পঞ্চম পর্ব আলোচনা করব। এর আগের পর্বে আমরা আলোচনা করছি 61 থেকে 80 নম্বর প্রশ্ন। আজকে আমাদের আলোচনা হচ্ছে 81 নম্বর প্রশ্ন থেকে। 81 নম্বর প্রশ্নটি হচ্ছে অ্যাসিড বৃষ্টির বেলায় অদেখাবন বৃষ্টিতে পিএইচ মান কত থাকে। আসলে আমাদেরকে এই বিষয়টি যদি আমরা ব্যাখ্যা জানি যে এই বিষয়টিতে আসলে বৃষ্টির পানির পিএইচ কত হয়। সাধারণ বৃষ্টির পানির পিএইচ হচ্ছে 5.61 বা এর থেকে একটু বেশি হতে পারে। এর থেকে কম হলেই আপনি অ্যাসিড বৃষ্টি করবেন। তাহলে 5.61 এটা আপনার থাকবেই, বা এর থেকে একটু হালকা বেশি থাকবে। কেন থাকবে এটা? কারণটা হচ্ছে আমাদের পরিবেশের একটা অভেদ্য অংশ আছে, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইডটি জলীয় বাষ্প বা বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে। এই কার্বনিক অ্যাসিডের কারণেই বৃষ্টির পানির পিএইচ সবসময় 5.61 বা এর থেকে একটু বেশি হতে পারে। এর থেকে যদি কম হয় তখন আপনাকে বুঝতে হবে কার্বনিক অ্যাসিড ছাড়াও অন্য কোনো অ্যাসিড এখানে প্রবেশ করছে। তাহলে স্বাভাবিক বৃষ্টির পানির পিএইচ কিন্তু 5.61 এর বেশি বা 5.61 পর্যন্ত, ঠিক আছে। এর থেকে কম হলে আপনি অ্যাসিড বৃষ্টি পাবেন। কত হতে পারে? যেমন অপশনগুলোতে দেওয়া আছে, যেমন হচ্ছে এখানে কত বলা আছে। এখানে কিন্তু বইয়ের মধ্যে এটা লেখানো আছে যে বৃষ্টির পানির অ্যাসিড বৃষ্টি যদি হয়, যদি অ্যাসিড বৃষ্টিও যদি হয়, মানে যদি সেখানে অন্যান্য অ্যাসিডও প্রবেশ করে, তারপরেও 5.6 থেকে শুরু করে 3.5 পর্যন্ত হতে পারে। এর থেকে সাধারণত কম হয় না। অপশন যদি আমরা দেখি এগুলো কোনগুলো আছে, একটাতে আছে কতে আছে হচ্ছে 5.2, খতে আছে 6.5, গতে আছে 6.1, ঘতে আছে 2.7। এটা অনেক কম। সুতরাং সাধারণত এখানে উত্তর হওয়ার জন্য সব থেকে এগিয়ে আসে হচ্ছে ক নাম্বারটি 5.2। তাহলে আমরা বুঝতে পারতেছি যে 81 নম্বর প্রশ্নে যে অ্যাসিড বৃষ্টির বেলায় অদেখাবন বৃষ্টিতে পিএইচ মান হচ্ছে 5.2। 81 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক। আমরা চলে যাবো হচ্ছে 82 নম্বর প্রশ্ন। 82 নম্বর প্রশ্ন আছে যে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোনটি। তাহলে আপনি তো জানলেন কার্বন ডাইঅক্সাইড এটি থাকবে, এটাকে আপনি বাদ দিবেন না, কারণ মনোক্সাইড এটি নিরব ঘাতক। তো এই পদার্থগুলি হচ্ছে অভেদ্য অংশ পরিবেশের, এগুলো আমরা বাদ দিতে পারবো না। এগুলো অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী নয়। এগুলো থাকে বলেই তো বৃষ্টির পানির পিএইচ 5.61 হয়। তাহলে হতে পারে কোনটা? এখানে ঘতে দেওয়া আছে, যেটা কতে ছিল কার্বন ডাইঅক্সাইড, খতে কার্বন মনোক্সাইড, গতে আবার কার্বন ডাইঅক্সাইড এবং ঘতে সালফার ডাইঅক্সাইড। সব থেকে বেশি দায়ী সালফার ডাইঅক্সাইড, সব থেকে বেশি দায়ী। অ্যাসিড বৃষ্টির জন্য সব থেকে বেশি দায়ী হচ্ছে সালফার ডাইঅক্সাইড। ওজোন গ্যাস ক্ষয়ের জন্য সব থেকে বেশি দায়ী সিএফসি, ঠিক আছে। তাহলে ওজোন গ্যাসের জন্য সব থেকে ক্ষতিকর হচ্ছে সিএফসি, ওজনকে ক্ষয় করবে। আর গ্রিন হাউস গ্যাসের জন্য সব থেকে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, আর অ্যাসিড বৃষ্টির জন্য সালফার ডাইঅক্সাইড। ওকে, তাহলে আমরা উত্তর পাইলাম। 82 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে ঘ। চলে যাবো আমরা 83 নম্বর প্রশ্ন। কোন অ্যাসিডটি বেশি তীব্র অ্যাসিড হবে? 83 নম্বর প্রশ্ন। দেখো এখানে আছে একটাতে কতে আছে ইথানোয়িক অ্যাসিড, খতে আছে হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড, গতে আছে হচ্ছে বিউটানোয়িক অ্যাসিড, আর ঘতে আছে হচ্ছে ফর্মিক অ্যাসিড বা মিথানোয়িক অ্যাসিড। দেখো এই কার্বক্সিলিক অ্যাসিড জৈব যৌগের মধ্যে যে সমস্ত অ্যাসিডে বন্ড COOH মূলকটি থাকে তাদেরকে আমরা জৈব অ্যাসিড বলে থাকি। জৈব অ্যাসিডগুলো দুর্বল হয়। আমরা যতগুলো অ্যাসিড খাই একমাত্র কার্বনিক অ্যাসিড বাদে সবগুলো জৈব অ্যাসিড হয়। এই জৈব অ্যাসিডের এই হাতটাতে এখানে যত বেশি দানকারী মূলক থাকবে এই জৈব অ্যাসিডটি তত কম পরিমাণে হাইড্রোজেন আয়ন দান করবে, তত কম পরিমাণে। তাহলে এই কার্বনের সাথে যদি দানকারী মূলক থাকে তাহলে সেটি দুর্বল অ্যাসিড হবে, আর যদি গ্রহণকারী মূলক থাকে তাহলে সেটি অনেক অনেক তীব্র অ্যাসিড হবে, ঠিক আছে বিষয়টা। তাহলে এখানে দেখতে হবে কার্বক্সিলিক অ্যাসিডের এই কার্বনের হাতে দানকারী মূলক আছে নাকি গ্রহণকারী মূলক আছে। দানকারী থাকলে সেটি দুর্বল, গ্রহণকারী থাকলে সেটি তীব্র। যেমন আমরা জানি এই যে মিথাইল মূলকগুলি, অ্যালকাইল মূলকগুলি দুইটা প্রক্রিয়ার মাধ্যমে ইলেকট্রন দানকারী হয়। একটার নাম হচ্ছে ধনাত্মক আবেশীয় প্রক্রিয়া, আর একটা হচ্ছে হাইপার কনজুগেশন। এই দুটো প্রক্রিয়ার মাধ্যমে এরা ইলেকট্রন দান করে থাকে। তাহলে মিথাইল মূলক ইলেকট্রন দানকারী, এখানে দুইটা আছে আরো দানকারী, তিনটা আছে আরো দানকারী হবে। তাহলে এইগুলো কিন্তু দুর্বল। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই যে অপশনগুলো ছিল মিথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড আর বিউটানোয়িক অ্যাসিড, এই তিনটার মধ্যে দানকারী মূলক আছে। এখানে আছে একটা দানকারী, দুটো দানকারী, তিনটা দানকারী। তাহলে সব থেকে দুর্বল এটা। তারপর আরেকটু তীব্র, এটা আরেকটু তীব্র। আর এই যে ফর্মিক অ্যাসিড আছে এর কোনো দানকারী মূলক নাই। এই চারটার মধ্যে সব থেকে তীব্র হচ্ছে ফর্মিক অ্যাসিড। ঘ অ্যান্সার, সব থেকে তীব্র। আরেকটা বিষয় একটু বলি,
এই যেমন এখানে এই কার্বক্সিলিক অ্যাসিডে যে কার্বনটা আছে এর সঙ্গে একটা ক্লোরিন আছে। ক্লোরিন তো দানকারী না, গ্রহণকারী। কয়টা ক্লোরিন আছে? একটা। কয়টা আছে? দুইটা। কয়টা আছে? তিনটা। তাহলে এখানে একটা দান গ্রহণকারী, তাহলে যে পরিমাণ তীব্র হবে, দুইটা গ্রহণকারী থাকলে আরো তীব্র, তিনটা থাকলে আরো তীব্র। তাহলে দানকারী থাকলে যদি দুর্বল হয়, গ্রহণকারী থাকলে তীব্র হবে। ঠিক আছে বিষয়টা? তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে 83 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ। চলে যাবো আমরা 84 নম্বর প্রশ্ন। 84 নম্বর প্রশ্নে অনেক ইম্পর্টেন্ট বিষয় একটা আছে, সেটা হচ্ছে অনুবন্ধী অ্যাসিড ক্ষার নিয়ে প্রশ্ন। এখানে আমাকে বলছে যে বাইকার্বনেট HCO3- এর অনুবন্ধী ক্ষারক কোনটি? আসলে অনুবন্ধী ক্ষারক সম্বন্ধে আগে সংজ্ঞা জানতে হবে। ক্ষারকের সংজ্ঞা কি? অনুবন্ধী ক্ষারক কাকে বলে? কোন একটি অ্যাসিড একটি প্রোটন দান করে যে ক্ষারকে পরিণত হবে তাকে ওই অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক বলে। কোন একটি অ্যাসিড একটি প্রোটন দান করে যে ক্ষারকে পরিণত হয় তাকে ওই অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক বলে। অনুবন্ধী ক্ষারকের সত্য আছে দুইটা। এক, অ্যাসিড অপেক্ষা একটা প্রোটন কম থাকতে হবে। অ্যাসিড অপেক্ষা একটা প্রোটন কম থাকবে। অ্যাসিড অপেক্ষা একটা প্রোটন কম থাকবে, এটাই সত্য। দুই নম্বর হচ্ছে একটি ঋণাত্মক চার্জ বেশি থাকবে বা একটি ধনাত্মক চার্জ কম থাকবে। বিষয়টা ক্লিয়ার? তাহলে কি হবে? তাহলে একটা প্রোটন কম থাকবে, একটি, জাস্ট একটি, দুটি হলে হবে না, একটি, এবং একটি ঋণাত্মক চার্জ বেশি অথবা একটি ধনাত্মক চার্জ কম থাকবে। এখানে এই যে বাইকার্বনেট থেকে এইটা তৈরি হয় একটা প্রোটন দান করলে। এখানে ছিল একটা প্রোটন, এখানে নাই, কোনো প্রোটন নাই। দুই হচ্ছে এখানে একটা মাইনাস ছিল, এখানে দুইটা মাইনাস, তার মানে একটা প্রোটন কম এখানে, এটা অপেক্ষা একটা প্রোটন কম আর একটা ঋণাত্মক আয়ন বেশি। এর অনুবন্ধী ক্ষারক এইটাই, CO3 2-। তাহলে এখানে অপশন হচ্ছে দেখেন এটা তো অনুবন্ধী ক্ষারক না, এটা হচ্ছে অনুবন্ধী অ্যাসিড হয়ে গেছে। এটা কার্বনিক অ্যাসিড, এই কার্বন মনোক্সাইড, এটা হবেই না। এইটা হচ্ছে ওই 84 নম্বর প্রশ্নের উত্তর গ। এটাই এখান থেকে এটা অপেক্ষা এখানে একটা প্রোটন কম, একটা ঋণাত্মক আয়ন বেশি। ওকে, চলে যাওয়া হচ্ছে আমরা 85 নম্বর প্রশ্ন। 85 নম্বর প্রশ্নে আছে সব থেকে তীব্র অ্যাসিডের পিকে এর মান কোনটি? ভাই, কে আর পিকে এর সঙ্গে ধারণা রাখতে হবে। কে যত বেশি হবে তত তীব্র অ্যাসিড, আর পিকে যত কম হবে তত তীব্র অ্যাসিড। কারণ কে আর পিকে পরস্পরের ব্যস্তানুপাতিক। কারণ পিকে কাকে বলে আসলে? পিএইচ কাকে বলে? যেমন পিএইচ মানে হচ্ছে মাইনাস লগ কোন দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাকে আমরা পিএইচ বলি, মাইনাস লগ H+। ঠিক তেমনি পিকে মানে হচ্ছে মাইনাস লগ কে। আপনি অবশ্যই এটা জানেন যে H+ আর পিএইচ পরস্পরের ব্যস্তানুপাতিক। ঠিক তেমনি কে আর পিকে পরস্পর ব্যস্তানুপাতিক হবে। আপনি অবশ্যই তো জানেন যে কে যত বেশি হয় তত তীব্র অ্যাসিড হয়, তাহলে পিকে যত কম হবে তত তীব্র অ্যাসিড হবে। তাহলে কে যত বেশি তত তীব্র অ্যাসিড, পিকে যত কম তত তীব্র অ্যাসিড। তাহলে এখানে সব থেকে তীব্র অ্যাসিড কোনটি? বুঝতে পারছি আমরা। 85 নম্বর প্রশ্নের উত্তর হবে এখানে কো, যেটা 1, মানটা 1, 1। বোঝে না সে বোঝে না, বোঝে না, বোঝে না। তো যাও আমরা 86 নম্বর প্রশ্ন। নিচের কোন জোড়া লুইস অ্যাসিড? ভাই, লুইস অ্যাসিড কাকে বলে? লুইস অ্যাসিড ব্যাখ্যা জানবো। যারা ইলেকট্রন জোড় গ্রহণ করে, নট একটি ইলেকট্রন ভাইয়া, একটি ইলেকট্রন জোড় গ্রহণ করবে ভাইয়া। যারা ইলেকট্রন জোড় গ্রহণ করে, কারা গ্রহণ করবে? যাদের আংশিক পূর্ণ ডি অরবিটাল আছে, যেমন কপার 2+, ফাঁকা ডি অরবিটাল আছে, যেমন সালফার ডাইঅক্সাইড, অষ্টক সংকোচনশীল মৌল, সাধারণত এই 3 ধরনের পদার্থই লুইস অ্যাসিড হয়। যাদের আংশিক পূর্ণ ডি, যাদের ফাঁকা ডি, এবং যাদের অষ্টক সংকোচনশীল মৌল, যারা ধনাত্মক আয়নগুলিও হয়, হ্যাঁ, এরা হচ্ছে লুইস অ্যাসিড হয়, অষ্টক সংকোচন। যেমন এখানে 85 নম্বর যেটা ছিল, যেমন ছিল পানি H2O আর অ্যালুমিনিয়াম অক্সাইড। ভাই, অ্যালুমিনিয়াম ক্লোরাইড লুইস অ্যাসিড কেন? এই অষ্টক সংকোচনশীল মৌল এটা। এখানে ইলেকট্রন হচ্ছে এই অ্যালুমিনিয়াম 3টা আর 3টা ক্লোরিন 3টা, যে মোট 6টা। দরকার ছিল 8টা, ভাইয়া হয়েছে কয়টা? 6টা। ঠিক তেমনি বোরন ট্রাইক্লোরাইড, এইখানেও 6টা, এইটাও অষ্টক সংকোচনশীল মৌল। বাকি এখানে যে কোতে আছে, দেখেন কোতে কি আছে? পানি এবং অ্যালুমিনিয়াম অক্সাইড। পানি তো কখনোই লুইস অ্যাসিড না, এটা লুইস ক্ষার। খোতে যেটা আছে একমাত্র এটাই পারফেক্ট খ, দুইটার মধ্যে অষ্টক সংকোচনশীল মৌল। গতে যান,
BF3 হ্যাঁ এটা লুইস অ্যাসিড, কিন্তু অ্যামোনিয়া তো লুইস ক্ষার। ঘতে যান অ্যামোনিয়া অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ঠিক আছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড লুইস অ্যাসিড, কিন্তু অ্যামোনিয়া তো লুইস ক্ষার। সুতরাং এখানে উত্তর হচ্ছে একমাত্র খ। যাবো আমরা হচ্ছে 87 নম্বর প্রশ্ন। তাহলে আমরা বুঝতে পারলাম 86 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ। 87 নম্বর প্রশ্নে যাব, কোনটি তীব্র অ্যাসিড? এখানে তীব্র অ্যাসিডের ক্ষেত্রে সংজ্ঞা কি? জারণ সংখ্যা জানতে হবে। জারণ, যে মৌলের কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা যত বেশি সেটা তত তীব্র অ্যাসিড। এখানে আছে কতে নাইট্রিক অ্যাসিড, খতে হচ্ছে নাইট্রাস, গতে হচ্ছে সালফিউরিক অ্যাসিড, আর ঘতে সালফিউরাস অ্যাসিড। দেখেন নাইট্রিক অ্যাসিড জারণ সংখ্যা কত? +5, 3 × 6 থেকে একবার +5, নাইট্রাসে +3, সালফিউরিকে +6, সালফিউরাসে +4। সব থেকে বেশি কোথায়? সালফিউরিক অ্যাসিডে। কত জারণ সংখ্যা? +6, এটি সব থেকে তীব্র অ্যাসিড। গো 87 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে গো। ওকে ঠিক আছে, বুঝতে পারছেন না? অবশ্যই বুঝতে বাধ্য। 88 নম্বর প্রশ্ন যাবো। 88 লুইস অ্যাসিডের উদাহরণ। ভাই আমরা কিছুক্ষণ আগে দেখলাম লুইস অ্যাসিড হচ্ছে এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ঠিক আছে নিঃসন্দেহে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তাহলে বাকিগুলো কি? সালফিউরিক অ্যাসিড, এটা লুইস অ্যাসিড নয়, এটা হচ্ছে ব্রোনিস্টেড, লাউরি ও আরেনিয়াসের মতো অ্যাসিড। পানি এটি উভধর্মী পদার্থ অথবা নিরপেক্ষ। অ্যামোনিয়া এটি ব্রোনিস্টেড ক্ষার এবং লুইস ক্ষার। ওকে আমরা পেয়ে যাচ্ছি 88 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে ক। চলে যাবো 89 নম্বর প্রশ্ন। 89 নম্বর প্রশ্নে কি আছে? নাইট্রাইট আয়ন এর অনুবন্ধী অ্যাসিড কোনটি? তো নাইট্রাইট আয়ন এর অনুবন্ধী অ্যাসিডের সংজ্ঞা কি? কোন একটি ক্ষারক একটি প্রোটন গ্রহণ করবে, প্রোটন গ্রহণ করে যে অ্যাসিডে পরিণত হবে তাকে ওই ক্ষারের অনুবন্ধী অ্যাসিড বলে। অনুবন্ধী অ্যাসিডের শর্ত কি? ক্ষার অপেক্ষা একটি প্রোটন বেশি থাকবে, একটি প্রোটন বেশি থাকবে, একটি মাইনাস কম থাকবে, অথবা একটি ধনাত্মক বেশি থাকবে। 3টি শর্ত, একটি প্রোটন বেশি, অথবা একটি মাইনাস কম, অথবা একটি ধনাত্মক চার্জ বেশি থাকবে। আপনি দেখেন না এখানে একমাত্র এই যে এটা NO2 মাইনাস, এটা তো NH NO3, এটা তো হবে না। এখান থেকে তৈরি হয়েছে, এটা যদি আমরা একটা প্রোটন যোগ করে দেই HNO2 হবে। তাহলে HNO2 কোথায় আছে? এটা আছে খতে, এটাই অ্যান্সার HNO2। এখানে একটি প্রোটন বেশি আর একটা ঋণাত্মক কম। এখানে 89 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ। চলে যাবো 90 নম্বর প্রশ্ন। নিচের কোনটি লুইস ক্ষারক? বারবার তো একই বিষয়গুলো আসতেছে। লুইস ক্ষারক কোনটি? অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিঃসন্দেহে একটি লুইস অ্যাসিড, ফেরিক ক্লোরাইড নিঃসন্দেহে একটি লুইস অ্যাসিড, কারণ এটা অষ্টক আংশিক ডি অরবিটালের মধ্যে, এটা অষ্টক সংকোচনশীল মৌল, এর মধ্যে ফাঁকা ডি আছে সালফার ট্রাই অক্সাইডে। সুতরাং এখানে কার্বন মনোঅক্সাইড একমাত্র লুইস ক্ষারক। 90 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে খ, লুইস ক্ষারক। এবার আসছে HCO, 91 নম্বর প্রশ্ন। HCO3 মাইনাস প্লাস H2O, এখানে বলছে যে উৎপাদ এ বিক্রিয়ায় H2O এর অনুবন্ধী অম্ল কোনটি? ভাই H2O এর অনুবন্ধী অম্ল, H2O একটি প্রোটন, এ ক্ষার হিসেবে কাজ করছে, একটি প্রোটন গ্রহণ করে কি হবে? এটা হাইড্রোনিয়াম আয়ন H3O+। H2O একটি প্রোটন গ্রহণ করে কি হবে? হাইড্রোনিয়াম আয়ন H3O+। তাহলে এই পদার্থটার অনুবন্ধী অম্ল হচ্ছে এটা হাইড্রোনিয়াম আয়ন। ঘ অ্যান্সার। 91 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে এখানে হচ্ছে ঘ, হাইড্রোনিয়াম আয়ন। ঘ হাইড্রোনিয়াম আয়ন। ওকে চলে যাবো 92 নম্বর প্রশ্ন। কার্বনিক অ্যাসিড এবং পানি, এখানে বলছে এই বিক্রিয়ায় অনুবন্ধী অম্ল জ্বর। সুন্দর করে বুঝতে হবে এটা, অনুবন্ধী অম্ল জ্বর। দেখেন কার্বনিক অ্যাসিড এটি নিঃসন্দেহে একটা অ্যাসিড, এখানে সে একটা প্রোটন দান করে, এটা হলো তাহলে, আর এইটা একটা ক্ষার পানি, এই ক্ষারটা প্রোটন গ্রহণ করে এটা হয়েছে। তাহলে এই যে হাইড্রোনিয়াম আয়ন এটা একটা অ্যাসিড, কি অ্যাসিড? অনুবন্ধী অ্যাসিড, কারণ পানি থেকে তৈরি হয়েছে, এই পানি এই ক্ষার থেকে তৈরি হয়েছে, এটা অনুবন্ধী একটা অ্যাসিড। তাহলে একটা অনুবন্ধী অ্যাসিড আপনি পাইলেন। আপনাকে বার করতে বলছে অনুবন্ধী অম্ল জ্বর, অ্যাসিড জোড়া একটা পাইলেন। তাহলে একটা এই বিক্রিয়াতে একটা অ্যাসিড একটা ক্ষার আছে, ক্ষার থেকে তৈরি হলো একটা অনুবন্ধী অ্যাসিড, ক্লিয়ার? তাহলে এই বিক্রিয়া থেকে অ্যাসিড থেকে তৈরি হয়েছে অনুবন্ধী ক্ষার, ক্ষার থেকে তৈরি হলো একটা অনুবন্ধী অ্যাসিড, একটা অনুবন্ধী অ্যাসিড পাইলেন। আর অপোজিট চিন্তা করেন, এবার অপোজিট এই বিক্রিয়াতে তো যখন এই অপোজিট দিকে যাবে, বাম দিকে যাবে, তখন এটা হবে অম্ল, এটা হবে ক্ষার। তাহলে এই ক্ষারটা আবার একটা প্রোটন গ্রহণ করে অ্যাসিডে পরিণত হয়েছে। তাহলে যদি আপনি সম্মুখ বিক্রিয়া চিন্তা করেন, সম্মুখ বিক্রিয়ার অনুবন্ধী অ্যাসিড এটা, আর পশ্চাৎ বিক্রিয়ার অনুবন্ধী অ্যাসিড এটা। তাহলে এখানে উত্তর হবে কার্বনিক অ্যাসিড আর হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন। খ অ্যান্সার। তাহলে 92 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এখানে খ। এখানে একটা হবে হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন আর হচ্ছে কার্বনিক অ্যাসিড। খ উত্তর।
ওকে, চলে যাবো 93 নম্বর প্রশ্ন। 93 নম্বর প্রশ্নটা যেটা আসছে সেটা হচ্ছে H2CO3 এবং পানি এই বিক্রিয়ায় এর অনুবন্ধী ক্ষারক কোনটি? এটা তো না বুঝলেও হবে। 93 নম্বর প্রশ্নের এই বিষয়টা এটা না দেখলেও হবে। 93 নম্বর প্রশ্নে কার্বনিক অ্যাসিড থেকে একটি প্রোটন দান করছে, এই যে কার্বনিক অ্যাসিড এই পদার্থটা একটি প্রোটন দান করে, এটা হচ্ছে বাইকার্বনেট। তাহলে এখানে উত্তর হচ্ছে কো বাইকার্বনেট। তাহলে এখানে 93 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে কো বাইকার্বনেট HCO3। তাহলে কার্বনিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক হচ্ছে HCO3-। এখানে 94 নম্বর প্রশ্ন অ্যামোনিয়া এবং HCl অ্যামোনিয়াম আয়ন প্লাস ক্লোরাইড এই বিক্রিয়ায় অনুবন্ধী অম্ল কোনটি? তাহলে এখানে ক্ষার কোনটি? ক্ষার থেকে অনুবন্ধী অম্ল তৈরি হয়, অ্যামোনিয়া হচ্ছে এখানে ক্ষার। অ্যামোনিয়া ক্ষার থেকে তার অনুবন্ধী অম্ল হচ্ছে অ্যামোনিয়াম আয়ন। অ্যামোনিয়াম আয়ন উত্তর হচ্ছে ঘ। তাহলে 94 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে এখানে ঘ। চলে যাবো আমরা 95 নম্বর প্রশ্ন। 95 নম্বর প্রশ্নে বলছে যে বাংলাদেশে মিঠা পানির প্রধান উৎস কোনটি? দেখুন, মিঠা পানির প্রধান উৎস যদি আপনি একদম প্রধান বলেন, মিঠা পানির প্রধান উৎস হচ্ছে যেটা হচ্ছে তুষার আচ্ছন্ন যে বিষয়টা, এটা হচ্ছে প্রায় 74 কি 75% পানি আমরা এখান থেকে পাই। একটু মিঠা পানির উৎস সব থেকে বেশি মিঠা পানি ওইখান থেকে পাওয়া যায়। সেটা কোথা থেকে? হিমবাহ ও তুষার আচ্ছাদন থেকে 74% পানি পাওয়া যায়। এরপর হচ্ছে ভূগর্ভস্থ পানি। তো এটা বলছে বাংলাদেশে, এটা বাংলাদেশে তো আর ইয়ে নাই, কি বলে, হিমবাহ নাই বা তুষার আচ্ছন্ন নাই। তাহলে বাংলাদেশের সব থেকে বেশি পানি পাবো আমরা হচ্ছে ভূগর্ভস্থ পানি। যেটা এখান থেকে এটা হচ্ছে উত্তর হচ্ছে খ ভূগর্ভস্থ পানি। 95 নম্বর প্রশ্ন যেটা অ্যান্সার হচ্ছে ভূগর্ভস্থ পানি। এখান থেকে আমরা সব থেকে বেশি পানি পাবো, সব থেকে বেশি। 95 নম্বর প্রশ্নতে কোথা থেকে পাবো? এটা হচ্ছে ভূগর্ভস্থ পানি। বাংলাদেশের সব থেকে বিশুদ্ধ পানি হচ্ছে পঞ্চগড়ের পানি, সব থেকে বিশুদ্ধ। 95 নম্বর প্রশ্ন উত্তর। 95 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে ভূগর্ভস্থ পানি খ। চলে যাবো আমরা হচ্ছে 96 নম্বর প্রশ্ন। একটি পুকুরের পানির DO এর মান 4 হলে সেই পানিটি কি হবে? কি যে হবে? আসলে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুসারে পানির pH হচ্ছে 5 থেকে 6। বিশুদ্ধ পানির DO pH কেন? DO ডিজলভড অক্সিজেন, দ্রবীভূত অক্সিজেন 5 থেকে 6। কিন্তু এটা তো একটু আশেপাশে হতে পারে, 4 কিন্তু কাছাকাছি একদম, এটাকে আমরা বিশুদ্ধ ধরতে পারি। তাহলে এখানে 96 নম্বর প্রশ্ন উত্তর বিশুদ্ধ পানি হবে, 4 হলেও বিশুদ্ধ পানি। 97 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে মাঝে মাঝে পুকুরের মাছ পানির উপরে অংশে হা করে শ্বাস নেয় কেন? এই অবস্থার কারণ কি? এই অবস্থার কারণটা হচ্ছে একটাই কারণ, সেটা হচ্ছে যে এখানে পানির মধ্যে অক্সিজেনের স্বল্পতা। পানিতে যে অক্সিজেনগুলো আছে DO ডিজলভড অক্সিজেন, তার পরিমাণ কমে যাবে। তাহলে কি হবে? কত দেওয়া আছে? পানির pH এর মান 7 এর বেশি, কত দেওয়া আছে? পানিতে DO এর মান কম, পড়ার দরকার নেই, এটাই হবে, পানিতে DO এর মান কম। ঠিক আছে। 98 নম্বর প্রশ্ন, কোন ধরনের দূষক পানির DO এর মান হ্রাস করে? এটা নিঃসন্দেহে জৈব দূষক হবে, আলোচনা না করলেও হবে। কৃষিকাজে সারফেস ওয়াটারের উপযুক্ততার মানদণ্ড কোনটি? অনেক ইম্পর্টেন্ট জিনিস। সেটা হচ্ছে দেখেন, আমরা জানি যে কৃষি জমির জন্য অনুজীবের দরকার। অনুজীব বৃদ্ধির জন্য প্রয়োজনীয় pH যেটা হচ্ছে পানির 6.6 থেকে 7.3, এইটা 3 থাকে, তাহলে ওইটাতে ওই অনুজীবগুলো বৃদ্ধি পাবে ওই কৃষি জমির মধ্যে। অনুজীব যত বৃদ্ধি পাবে আপনার উদ্ভিদ তত বেশি জন্মাবে। তাহলে এই 6.6 থেকে 7.3 এটা হচ্ছে বেস্ট। এরপর উর্বর মাটির pH হচ্ছে 6 থেকে 7, এটা উর্বরের জন্য। ঠিক আছে। কিন্তু বাংলাদেশের বিভিন্ন স্থান ভেদে 3 থেকে 9.5 পর্যন্ত যদি হয় তাও সেটা চলবে। এর থেকে কম বা বেশি হলে সেই মাটিতে আপনি উদ্ভিদ জন্মাইতে পারবেন না। তাহলে এখানে বলছে যে কৃষিকাজে সারফেস ওয়াটারের উপযুক্ততার মানদণ্ড। শুনেন, সারফেস ওয়াটারের উপযুক্ততার মানদণ্ড 6টা বিষয়। একটা পানির pH, একটা পানির DO, একটা BOD, একটা COD, একটা TDS, এরকম আরো অনেকগুলো ক্ষরতা, 6টা বিষয়। এর মধ্যে কৃষি জমির জন্য বেস্ট হচ্ছে pH এটা। হ্যাঁ, তো কেউ বলছে এই প্রশ্নটা ভুল আছে, সবগুলোই হবে না, এটাই ঠিক। এখানে হচ্ছে পানির কৃষি জমির জন্য pH-টাই বেশি ইম্পর্টেন্ট। 100 নম্বর প্রশ্ন, কার্বন ডাই অক্সাইডের দুটি সিঙ্ক, প্রধান দুটি সিঙ্ক কি? সিঙ্ক কি আসলে? সিঙ্ক হচ্ছে যে সমস্ত পদার্থগুলি একটা দূষিত পদার্থকে, বায়ু দূষকটাকে শোষণ করে ওই বায়ু দূষকের পরিমাণ হ্রাস করে, সেটাকে দূষকের সিঙ্ক বলা হয়, দূষিত পদার্থের সিঙ্ক। যেমন সমুদ্র এবং উদ্ভিদ, এরা মূলত কার্বন ডাই অক্সাইডটাকে শোষণ করে। উদ্ভিদ খাদ্য তৈরি করে
আর সমুদ্র শোষণ করে নেয়। তাহলে পরিবেশের মধ্যে দূষিত কার্বন ডাইঅক্সাইডকে কমিয়ে দিচ্ছে, হ্রাস করে দিচ্ছে, শোষণ করে নিচ্ছে কে? সমুদ্র এবং উদ্ভিদ। সমুদ্র এবং উদ্ভিদ হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের সিঙ্ক। একই সাথে যদি আমরা সালফিউরিক অ্যাসিডের সিঙ্ক বলি, সেটা চুনা পাথরের উৎস। আজকে পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।